প্রিয় দর্শকবিন্দু, অভিভাবক অভিভাবিকা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো। আমিও সুস্থ রয়েছি। তো করোনাকালীন এই সময়ে তোমাদের লেখাপড়াকে এগিয়ে নেওয়ার জন্য আমি জনাব মোহাম্মদ সুলাইমান স্যার আছি তোমাদের সাথে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে এবং তোমাদের কাছে ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের ক্লাসটি আমি যে শ্রেণীর জন্য উপস্থাপন করেছি তা হচ্ছে সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা যেখানে যে অবস্থায় বসে এই ভিডিওটি দেখছো, অবশ্যই তোমরা বই, খাতা, কলম সাথে নিয়ে বসবে, যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা নোট করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এর আগে যে ক্লাসগুলি দিয়েছি অবশ্যই তোমরা সেই ক্লাসগুলি দেখেছো এবং যে হোমওয়ার্কগুলি ছিল হোমওয়ার্কগুলি শেষ করে রেখেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আর কথা বলবো না, চলো আমরা আমাদের আজকের আলোচনার মূল পর্বে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখানে তিনটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটা দেওয়া আছে মুর্শিদাবাদের একটা চিত্র। দ্বিতীয় ছবিটা হচ্ছে প্যালেস অফ মুর্শিদাবাদ। দ্বিতীয় ছবিটা হচ্ছে দার্জিলিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে তিনটা জায়গার ছবি, এই তিনটা জায়গা কোথায় আছে অবশ্যই তোমরা এতক্ষণে হয়তো বা বুঝতে পেরেছো যে এই তিনটা জায়গার অবস্থান হচ্ছে একটা মুর্শিদাবাদ, 2 পলাশীর প্রান্তর, দার্জিলিং। তিনটা জায়গার সাথে আমরা বেশ পরিচিত। এই তিনটা জায়গা হচ্ছে ভারতের। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের আজকের অধ্যায় 11 পার্ট 1, অধ্যায় শিরোনাম বাংলাদেশের সাথে ভারতের সহযোগিতামূলক সম্পর্ক। এশিয়া মহাদেশের কয়েকটা দেশের সাথে সহযোগিতামূলক সম্পর্ক সম্পর্কে আমরা জানব এই অধ্যায়ের মধ্যে। তো এশিয়া মহাদেশের যেই কয়টা দেশ সম্পর্কে আমরা জানব তার ভিতরে প্রথমেই আছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সম্পর্কে আমরা জানব। আজকে প্রথমেই মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শিখে নেব এই অধ্যায়ের শিক্ষণফল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই অধ্যায় থেকে যা জানতে পারবো তা হচ্ছে ভারতের ভৌগোলিক পরিচয় দিতে পারবে, ভারতের প্রাচীন সভ্যতা সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব ও সহযোগিতা সম্পর্ক বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা শিক্ষণফল জেনে নিলাম। এক এক করে আমরা শুরু করি তাহলে আমাদের আজকের মূল পর্ব। প্রথমেই আমরা ভারতের রাজনৈতিক মানচিত্রটাকে খুব ভালোভাবে লক্ষ্য করব। ভারতের মানচিত্র দেওয়া আছে, দেখো ভারত মহাসাগর, বাংলাদেশ, চীন, পাকিস্তান, মায়ানমার, ভারতের বিভিন্ন দিকেই রয়েছে বিভিন্ন দেশ, একদিকে রয়েছে ভারত মহাসাগর। দেখো এখানে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্রটা দেখা যাচ্ছে, যেটা দক্ষিণ এশিয়ার একটা বৃহত্তর রাষ্ট্র হচ্ছে এই ভারত। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তর রাষ্ট্র, এই বৃহত্তর রাষ্ট্র সম্পর্কে আমরা জানব আজকের আলোচনায়। প্রথমেই আমরা জানব ভারতের, এখানে যে দুইটা ছবি দেখা যাচ্ছে, দেখো এখানে দেখা যাচ্ছে ভারতের জনগণ যারা কৃষি কাজ করছেন। হ্যাঁ, অর্থাৎ ভারতের শতকরা 70% মানুষ কৃষিজীবী, 70% মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দেশটির শতকরা 80% লোক গ্রামে বাস করে এবং 20% লোক শহরে বাস করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, জানলাম ভারতের লোকদের অর্থনৈতিক অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখা যাচ্ছে নিচের যে ছবি, এই ছবিতে পর্বতমালা এবং মহাসাগর দেখা যাচ্ছে। সর্বপ্রথমটা এটা হচ্ছে হিমালয় পর্বতমালা, পরেরটা হচ্ছে ভারত মহাসাগর। ভারতীয় মানচিত্রের একদিকে যেমন হিমালয় পর্বতমালা, অন্যদিকে রয়েছে ভারত মহাসাগর, যা অর্থাৎ ভারতের ভৌগোলিক পরিচয়। ভারতের উত্তর দিকে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা এবং ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। আমি আবার বলছি, ভারতের উত্তরে রয়েছে পৃথিবীর বৃহত্তম হিমালয় পর্বতমালা এবং ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। জানলাম ভারতেদের ভৌগোলিক অবস্থা। এখানে আমরা ছবিগুলি লক্ষ্য করব। এখানে হলো ভারতের অন্যতম নয়াদিল্লি শহর, আর এখানে রয়েছে ভারতের মানচিত্রের মধ্যে দিয়ে জনগণ দিয়ে মানচিত্রকে দেখানো হয়েছে, অর্থাৎ ভারতের রাজধানী শহর নয়াদিল্লি এবং ভারতের মানচিত্র যেটা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা জানব ভারতের আয়তন হচ্ছে, মানচিত্র থেকে আমরা দেখতে পারলাম, এটা বুঝতে পারলাম যে ভারতের আয়তন হচ্ছে 32,87,240 বর্গ কিলোমিটার, যেখানে আমাদের বাংলাদেশের আয়তনের প্রায় 30 গুণ বেশি,
আমি আবার বলছি, ভারতের আয়তন 32,87,240 বর্গ কিলোমিটার। ভারতের রাজধানীর নাম হচ্ছে নয়াদিল্লি। ভারতের লোক সংখ্যা হচ্ছে 31,95,77,958 জন। আদমশুমারি 2011। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভারতের ভৌগোলিক অবস্থান, সাথে ভারতের রাজধানী, ভারতের লোক সংখ্যা এবং ভারতের আয়তন সম্পর্কে আমরা জানলাম। অবশ্যই তোমরা পয়েন্টগুলিকে লিখে রাখবে। এখন তোমাদের জন্য রয়েছে একটি একক কাজ। এটার জন্য 3 মিনিট সময়। ভিডিওটাকে স্ট্যান্ড করে তোমরা কাজটা করবে। পিছনের আলোচনা থেকে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ ভারতের ভৌগোলিক পরিচয়। তো ভারতের ভৌগোলিক পরিচয়টা তোমরা লিখবে, লিখে তোমরা আজকের পাঠের সাথে মিলিয়ে নেবে। চলে যাচ্ছি আমরা আমাদের পরের চ্যাপ্টারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। অবশ্যই ছবি দুটো খেয়াল করো। এখানে আমরা আরও দুটো ছবি দেখতে পাচ্ছি। ছবি দুটো খেয়াল করুন। এটা হচ্ছে দুইটা ছবি। একটা হচ্ছে ভারতের কুতুব মিনার, আর একটা হচ্ছে ভারতের লাল কেল্লা। আর আগে যে ছবি দুটো চলে গেছে, এটা হচ্ছে অজন্তা গুহার চিত্রকর্ম, আর এটা হচ্ছে ভারতের অন্যতম একটা নিদর্শনীয় স্থান তাজমহল। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা যে ছবিগুলি দেখলাম, এই ছবিগুলি থেকে আমরা যেটা জানতে পারলাম, অজন্তা গুহার চিত্রকর্মটা আবার দেখলাম, এবং আমরা আর আহসান মঞ্জিল তাজমহলটা আমরা এখানে দেখলাম। তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ভারতে আজ থেকে 5000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। আজ থেকে 5000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে দেশটিতে। আর এজন্য ভারতকে পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। ভারতে আজ থেকে 5000 বছর আগের যে সভ্যতার নিদর্শন পাওয়া গেছে, যে জন্য দেশটিকে অন্যতম প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা পয়েন্টটা লিখে রাখবে। সৃজনশীল প্রশ্নের ক নম্বর এবং খ নম্বরে আসতে পারে ভারতকে কেন প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়ে থাকে। উত্তরটা হচ্ছে 5000 বছর আগের সভ্যতার নিদর্শন পাওয়া গেছে দেশটিতে, এই জন্য ভারতকে প্রাচীন সভ্যতা সমৃদ্ধ দেশ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে আরো দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই যে ছবিগুলি, এগুলি থেকে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে ওলন্দাজ বাহিনী, ইংরেজ বাহিনী, মোগল সম্রাট, ইংরেজ শাসক, অর্থাৎ যুগে যুগে বিভিন্ন বৈদেশিক শক্তি ভারতবর্ষকে দখল করেছে, তাদেরকে শাসন ও শোষণ করেছে। অর্থাৎ বিভিন্ন দখলদার শক্তি ভারতীয় উপমহাদেশে এসেছে এবং বছরের পর বছর, যুগের পর যুগ এদেরকে শোষণ এবং শাসন করে এদেশ থেকে অর্থ সম্পদ লুট করে নিয়ে গেছে ওই সমস্ত বৈদেশিক শক্তি। আর সর্বশেষ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় 200 বছর এই অঞ্চলকে শাসন করেছিলেন এবং এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল 15ই আগস্ট 1947 সালে। এজন্য প্রতি বছর 15ই আগস্ট 1947 সালে ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করে আসছে। অর্থাৎ ইংরেজদের হাত থেকে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেন। প্রিয় শিক্ষার্থী, এখন রয়েছে একটি জোড়ায় কাজ। যদি সম্ভব হয়, তোমাদের আশেপাশে যদি কোনো তোমার সেম ক্লাসের সহপাঠী যদি থাকে, তাদের সাথে জোড়ায় কাজটা করবে। আর না হয় তোমরা একা একা এই কাজটি করবে। সেটা হচ্ছে ভারতের প্রাচীন সভ্যতার বর্ণনা দাও। ভারতের প্রাচীন সভ্যতা, কয়েকটা সভ্যতার চিত্র দেখানো হয়েছে। এই সভ্যতাগুলি সম্পর্কে বইয়ের সহযোগিতা নিয়ে কাজটা করবে। অর্থাৎ এই প্রাচীন সভ্যতার বর্ণনাটা লিখবে, লিখে তুমি বইয়ের সাথে নিজেই মিলিয়ে নেবে। এটার জন্য তোমাকে 6 মিনিট সময় দেওয়া হলো। আর এই 6 মিনিট তুমি ভিডিওটাকে এক্সটেন্ড করে সামনের দিকে চালিয়ে যাবে। আমরা চলে গেলাম আমাদের আলোচনার পরের বিষয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস মিট, বায়ার সেলার মিট টু ফার্স্ট, বিগেস্টেবল ফটো। প্রিয় শিক্ষার্থী, এখানে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা থেকে আমরা বুঝতে পারছি ভারতের
ভারতের ব্যবসায়িক প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধি দলের আলোচনা চলছে, অর্থাৎ যেটাকে দ্বিপাক্ষিক আলোচনা বলা হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্কই প্রমাণ করছে এখানে। ভারত আমাদের অন্যতম একটি প্রতিবেশী বন্ধুরাষ্ট্র, যে প্রতিবেশী বন্ধুরাষ্ট্র তারা আমাদের থেকে সহযোগিতা নিচ্ছে, আমরাও তাদের থেকে সহযোগিতা নিচ্ছি। এভাবে পারস্পর সহযোগিতার ভিত্তিতেই আমরা এক দেশ থেকে আরেক দেশের সাথে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যত ধরনের কূটকৌশল আছে সবগুলি আমরা চালিয়ে নিচ্ছি। অর্থাৎ এক কথায় আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সব দিক দিয়েই যে সমস্যার সমাধান রয়েছে ভারতের সাথে, আমরা তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সেই সমস্যার সমাধানগুলি করার চেষ্টা করছি। যেটা আরেকটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সোনিয়া গান্ধী সহ এদের নেতৃত্বে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে এসে তাদের সহযোগিতায় আমরা আমাদের বিজয় লাভ করাটাকে অনেকটা সহজ করে দিয়েছে এই ভারতীয় বাহিনী। এই ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় আমরা সহজেই আমাদের বিজয়টাকে অর্জন করতে পেরেছিলাম, যেটার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন ভারতীয় এবং আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় যে রাজনৈতিক ব্যক্তিবর্গরা রয়েছেন সেই ব্যক্তিবর্গরা। তো এই আমাদের মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার জন্য, অংশগ্রহণের জন্য, সহযোগিতা করার জন্য আমরা শ্রদ্ধা ভরে আজও তাদেরকে স্মরণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক বর্ণনা করো। এটা তোমাদের একক কাজ বা দলগত কাজ, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের কী ধরনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে তোমরা এটাকে লিখবে, লিখে আজকের আলোচনার সাথে মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আমাদের আলোচনার শেষ অংশে চলে এসেছি। তার আগে এখানে তোমাদের জন্য 10 মিনিট সময় থাকবে। দুঃখিত, এখানে সময়টা ভুল দেওয়া আছে, 10 মিনিট সময় থাকবে। যেই 10 মিনিট সময়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন রয়েছে পাঠ সংযোগ। ভিডিওটাকে স্ট্যান্ড করে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 103 এবং 104 পৃষ্ঠা বের করো। 103 এবং 104 পৃষ্ঠা বের করে আজকের মূল আলোচনাটাকে মিলিয়ে নাও। এখানে তোমার জন্য 10 মিনিট সময় থাকলো। এই 10 মিনিট তুমি ভিডিওটাকে স্ট্যান্ড করে তোমাদের পাঠ্য বইটার সাথে আজকের আলোচনাটা মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা চলো, যেহেতু পড়া শেষ হয়েছে, আমরা চলে যাই আমাদের আলোচনার পরের অংশে। এখানে আছে মূল্যায়ন। মূল্যায়নের জন্য আমি বহু নির্বাচনী কয়েকটা প্রশ্ন রেখেছি। 1, ভারতের রাজধানী কোথায়? কলকাতা, আগ্রা, মুর্শিদাবাদ, নয়াদিল্লি। কোনটা হবে আজকের আলোচনা থেকে অবশ্যই তোমরা বুঝে নিয়েছো। 2, ভারত স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট, 14ই আগস্ট, 16ই ডিসেম্বর, 26শে মার্চ। কোনটা হবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। 1, 3, ভারতের দক্ষিণে অবস্থিত হিমালয়, ভারত মহাসাগর, লালকেল্লা, তাজমহল। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আজকের আলোচনা কোনটা হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সব শেষে রয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ। ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ তা যুক্তি দিয়ে আলোচনা করো। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ তা যুক্তি দিয়ে আলোচনা করো। এটা এই হোমওয়ার্কটা শেষ করে যখন স্কুল চালু হবে তোমার বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।